আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ সেশনে। আমি তোমাদের সাথে রয়েছি আনোয়ার ভাইয়া। সো আমরা আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 4। সো যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা সেটা একটু দ্রুত জানিয়ে দাও শুরুতেই। সো আমরা আজকে অর্থনীতি আমাদের যে ইকোনমিক্স সিকিউ ফ্রি ক্র্যাশ কোর্সের আমরা আজকে দেখতে দেখতে আমাদের চতুর্থ ক্লাসে চলে এসেছি। গত ক্লাসে আমাদের থার্ড লেকচার ছিল, আজকে আমাদের ফোর্থ লেকচার। সো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4, এই টপিকটা আজকে আমরা আলোচনা করব। সো দ্রুত একটু সবাই জয়েন করে ফেলো এবং আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দিও, ঠিক আছে? ওকে, আমাদের সাথে রয়েছে নাজমুল হুদা, আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মাজহারুল ইসলাম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সো বাকি একটু দ্রুত করে জয়েন করে ফেলো আমাদের সাথে এবং যদি ঠিকঠাক সব কিছু শোনা যায় দেখা যায়। সো আমরা পড়বো আজকে বাজার এই চ্যাপ্টারটা। খুব সহজে কিভাবে বাজার চ্যাপ্টারের চিত্রগুলো বুঝতে হয়, কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়, সে বিষয়টা আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। সো মাজহার বলছে, ভাইয়া কিসের জানি আওয়াজ আসতেছে। আচ্ছা, কই এখন কি আওয়াজ আসতেছে? না ঠিক আছে, তো এখন তো ঠিক আছে আওয়াজ। মফিদুল ইসলাম মফিদুল ইসলাম বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে? ভালো আছি। এস এন নুসরাত আছে, ভাইয়া শব্দ আসে কিসের? এখনো শব্দ আসতেছে? একটু দেখো তো এখনো শব্দ আসে কিনা। মাজহারুল ইসলাম বলছে, ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে ফাইন, আমরা একটু ওয়েট করছি যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যারা আমাদের সাথে যুক্ত হয়ে যায়। সো আমরা সবাই একটু যারা যারা আছে আর কি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে, ঠিক আছে? সবাই একটু আমরা শেয়ার করে দিব, ঠিক আছে? আজকের এই ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিই, বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে, তাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তাইব আক্তার আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি সুনামগঞ্জ থেকে আজকে তাড়াতাড়ি আসছি। ওকে ফাইন। বৃষ্টি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তানিয়া আক্তার বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। দীপা আমাদের সাথে রয়েছে, দীপা বড়ুয়া নমস্কার জানিয়েছে, ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায়। হৃদয় রয়েছেন, হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে আশা করি। সো যদি ঠিক মতো এখন শুনতে পাও দেখতে পাও তো আমরা শুরু করে দিবি ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটা ইকোনমিক্সের কোনো কোর্স আসবে কি ভাইয়া? হ্যাঁ, ইকোনমিক্সের আমাদের দুটো কোর্স চলতেছে। 25-এর জন্য হচ্ছে টার্গেট প্লাস ব্যাচ, আর 26-এর জন্য জিরো টু হিরো ব্যাচ। এই দুটো ব্যাচে ভর্তি হতে পারো। আর 25-এর জন্য আরেকটা ব্যাচ আসবে, লাস্ট ব্যাচ, সেটা হচ্ছে T20 ব্যাচ, তবে সেটা আরও দেরি আছে, ঈদের পরে আসবে, ঠিক আছে? সো তাইবা বলছে আমাদেরকে, তাইবা বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাউন্ডটা অফ করলে একটু ভালো হইতো, আমি সিলেট থেকে। এখন কি সাউন্ড আসতেছে? কই এখন তো সাউন্ডে আমি শুনতেছি না, এখন তো সাউন্ডটাই অফ হয়ে গেছে মনে হয়। দেখো তো, দাঁড়াও তো একটু। সাউন্ড নাকি শোনা যাচ্ছে না, সাউন্ড প্রবলেম বলতেছে, আওয়াজ আসতেছে। দেখা তো সাউন্ড আছে কিনা, ঠিক আছে কিনা, সাউন্ড নয়েজ আসতেছে কিনা, কোনো চেক করো, অন্য ফোন থেকে চেক করো।
এখন কি ঠিক আছে কিনা একটু চেক করো তো সবাই, সব ঠিকঠাক মতো শুনতে আমি দেখতে পাচ্ছ কিনা। তানিয়া জাফর আছে আমাদের সাথে, তানিয়া জাফর বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয়া চৌধুরী আমাদের সাথে রয়েছে, ম্যাশ করেছে, থ্যাংক ইউ। তো সবাইকে একটু আমি শুরুতে রিকোয়েস্ট করবো, যারা আছো আমার সাথে যুক্ত আছো, ক্লাসটা একটু সুন্দর করে সবাই একবার শেয়ার করে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে কাছের বন্ধু তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। সো আজকে আমরা 4th চ্যাপ্টার অর্থাৎ বাজার যে অধ্যায়টা আছে মার্কেট, এই অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, সবাই রেডি? এখন একটু আসে হালকা, আচ্ছা একটু অ্যাডজাস্ট করো তোমরা, একটু সাউন্ড একটু, আশা করি এখন ঠিক আছে। ভাইয়া এই 4 মাসে কি আমাদের র্যাপিড ব্যাচে ইকোনমিক্স ফুল কভার হবে? হ্যাঁ অবশ্যই হবে ভাইয়া। র্যাপিড ব্যাচে যারা যারা ভর্তি হয়ে আছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। তোমরা কোর্স প্ল্যান পেয়েছো না? কোর্স প্ল্যান কিন্তু দেওয়া আছে, কেমন আমরা শেষ করব কোর্স প্ল্যান অনুযায়ী কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো চলতেছে, কেমন? সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যারা যারা যুক্ত আছো আমার সাথে, হ্যাঁ আমরা একটু ওয়েট করছি, তোমরা একটু শেয়ার করে শেয়ার ডাউন লিখবা, কেমন? সবাই একটু শেয়ার করে শেয়ার ডাউন লিখো, দেন আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর কথা বাড়াবো না, আমরা শেয়ার করে সবাই শেয়ার ডাউন লিখবো। 100 জন আমরা চাই, 100 জন স্টুডেন্ট চাই আমরা, সবাই একটু শেয়ার করো। 100 জন চাই, 100 জন হইলে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি সবাই 100 জন হলে ক্লাসটা আমরা শুরু করব। এখানে 15% চান্স হবে তো বলবে। দেখো তো একটু, ওকে আমরা যেটা বলছিলাম সবাই শেয়ার করে একটু শেয়ার ডাউন লিখবা। আমরা 50 জনের মতো আমরা আসছি, সবাই আমরা একটু শেয়ার করলে 100 জন কিন্তু ক্লাস এখানে আসবে, 100 জন কিন্তু স্টুডেন্ট থাকবে। তো সবাই একটু শেয়ার করো, সবাই শেয়ার করো। আমরা 100 জন চাই, 100 জন সবাই একটু নিজের জায়গা থেকে চেষ্টা করবো। 100 জন চাই, 100 জন হইলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। 100 জন সবাই দেখি পারো কিনা, তোমরা পারো কিনা দেখা যাক। 100 জন সবাই শেয়ার করবা, আর বেশি নাই, আর মাত্র 40 জনের মতো লাগে। সবাই 100 জন চাই আমরা, 100 জন হইলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান রয়েছে, শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে বৈশাখী বড়ুয়া বলছে, আচ্ছা মেসো করেছে, থ্যাংক ইউ। তাইবা আমাদেরকে বলছে শেয়ার ডান ভাইয়া, ওকে। শুভ আমাদেরকে বলছে, শুভ বলছে ভাইয়া ভাই কারা শেয়ার করবো পোলাপান পড়াশোনা করতে চায় না, তাই নাকি? আচ্ছা তোমাদের মতো দুষ্টু হয়ে গেছে, সবাই দুষ্টু। তারপর হচ্ছে প্রিয়া দীপা আমাদের সাথে রয়েছে, মেসো করেছে, থ্যাংক ইউ। জাকির আমাদের সাথে আছে, ভাইয়া শুধু সিকিউ সলভ একটা কোর্স শুরু করলে ভালো হইতো, আর ফ্রি একটু কম আচ্ছা তাও ফি একটু কম, ও আচ্ছা ফাইন। তো আমরা দেখো আমরা ফ্রিতে কিন্তু তোমাদেরকে কোর্স দিচ্ছি, সিকিউ কোর্স, তো তোমরা কিন্তু ক্লাস করতেছো না। তা আমরা তোমরা বলতে স্যার আপনারা শুধু পেইড কোর্স দেয় না, মানে পেইড কোর্সে কোনো ফ্রি কোর্স দেয় না, কিন্তু ফ্রি কোর্স দেওয়ার পরে তোমরা ক্লাস করো। ওই যে বাঙালি একটি নিয়ম আছে না, যে ফ্রিতে পাইলে সেগুলো কি করে না, যে কদর নাই সেটা, কিন্তু টাকা দিয়ে কিন্তু ভর্তি হলে কিন্তু ঠিকই ক্লাস করতো। আচ্ছা কে মানে বলছে বাংলা এক্সাম দিচ্ছি স্যার, ওকে। আচ্ছা যাই হোক, আমরা মিম বলছে স্যার কেমন আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। নসরাত আসছে, শেয়ারডাউন বলছে। তাইবা বলছে আমাদেরকে, তাই বলছে শেয়ারডাউন, থ্যাংক ইউ। দেলোয়ার হোসেন আমাদের সাথে রয়েছে, শেয়ারডাউন বলছে, ওকে। মাহফুজ আমাদের সাথে রয়েছে, মাহফুজ বলছে নীলফামারী থেকে, ওকে মাহফুজ, এমডি মাহফুজ, ওকে। তারপর আমাদের সাথে রয়েছে জাকিয়া সুলতানা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারওয়া আমাদের সাথে আছে। আজকে যদি 100 জন না হয় ভাইয়া এইরকম দাঁড়াই থাকবেন, ওকে ঠিক আছে, গুড, ভেরি গুড। মারওয়া বলছে আজকে যদি 100 জন না হয় তাহলে আমি এরকম দাঁড়াই থাকবো, কোনো ধরনের ক্লাস হবে না, এটা বলতেছে, ঠিক আছে। তো 100 জন আমরা চাই, সবাই একসাথে চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু আমি তোমাদের গলা ফাটা ফেলি তবুও তোমরা একটা শেয়ার করো না। ক্লাস শেষে দেখা যায় যে তোমরা 20 জন শেয়ার করছো, কিন্তু ক্লাস করতেছো 50 জন 70 জন 80 জন ক্লাস করতেছো, কিন্তু 20 জন শেয়ার করো, ঠিক আছে। জাকি বলছে একদম ঠিক কথা বলছে, মারও বলছে আজকে 100 জন না হলে কোনো ক্লাস হবে না, ঠিক দাঁড়ায় থাকবো। তারপর হচ্ছে লামিয়া আমাদেরকে বলছে স্যার বাট তারা আসে না। আচ্ছা বান্ধবীদের শেয়ার করছি কিন্তু তারা আসে না, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি নিজের ওয়ালে শেয়ার করে দাও, ঠিক আছে, নিজের ওয়ালে শেয়ার করে দাও। তোমাদের অন্যান্য যারা আছে তাদের যাদের প্রয়োজন তারা চলো। শর্মিলা আমাদের সাথে আছে, শর্মিলা বলছে ভাইয়া চ্যাপ্টার 5 এর ক্লাস নিবেন না? হ্যাঁ নিবো ভাইয়া, নিবো, অবশ্যই নিবো। শুট চলতেছে, 5th চ্যাপ্টারের উপর শুট চলতেছে। জাকির বলছে আমার শুধু সেকেন্ড পেপারে বেশি সমস্যা। আচ্ছা আমাদেরকে দীপ বণিক বলছে আমাদেরকে স্যার কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইস্পা আমাদের সাথে রয়েছে, স্যার চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি, ওকে ফাইন। পিটু আমাদের সাথে রয়েছে, পিটু সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মাহফুজ বলছে আমাদেরকে, মাহফুজ বলছে আমাকে কাল ইকোনমিক্স এক্সাম, আচ্ছা আমার ক্লাস কাল ইকোনমিক্স এক্সাম। মি বলছে এসএসসি 25 এর রুটিন দিয়েছে, হ্যাঁ এসএসসি 25 কিন্তু রুটিন দিয়েছে, এখন আর সময় নাই, সময় নষ্ট করার মতো কোনো সময় নাই, তোমাদেরকে সিরিয়াস হইতে হবে পড়াশোনায়।
তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে আচ্ছা ভাইয়া, স্যার আমি অফলাইনে শুধু ইকোনমিক্স কোর্সে অ্যাডমিশন নিতে পারবো? হ্যাঁ পারবা ভাইয়া, তুমি পড়ালেখা অফিসে যোগাযোগ করিও, কোনো সমস্যা নাই। আফরিন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। জাকিয়া আফরিন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তাইবা বলছে আমি মুড়ি খাই। আচ্ছা, জীবন আমাদের কাছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম। এই যে হয়ে গেছে 70 জন, কিন্তু প্রায় হয়ে গিয়েছে সবাই। 100 জন সবাই চায়। দেন আমরা আজকে চতুর্থ অধ্যায় আলোচনা করব, বাজার চ্যাপ্টারটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসে থাকবা এবং আশা করছি তোমরা বেস্ট একটা ক্লাস করতে পারবে এবং হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় যে সিকিউতে প্রবলেম সব প্রবলেম সলভ হয়ে যাবে। একটা সলভ করতে পারলে তুমি ভাগলে এমনিতে পারবা চতুর্থ অধ্যায় ক্লাস, মানে বেশিরভাগ কোশ্চেন আর কি। মাজহারুল ইসলাম বলছে ভাইয়া আমি অর্থনীতিতে অনেক দুর্বল, তোমাকে ক্লাস করতে হবে বেশি বেশি, আমার ক্লাস করতে হবে, আনোয়ার ভাইয়া ক্লাস করতে হবে, ঠিক আছে। মারো বলছে স্যার ওয়েল কেমনে শেয়ার করবো? আচ্ছা কেমনে শেয়ার করবো বলতেছে আমাদেরকে মারওয়া। তো শেয়ার, এখানে পাশে একটা বাটন লেখা আছে শেয়ার বাটন, সেখানে ক্লিক করলে তুমি কিন্তু জাস্ট পোস্ট করে দিলে শেয়ার হয়ে যাবে। তারেক মাসুদ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। শুভ বলছে আমাদেরকে, শুভ বলছে আমি ওকে টার্গেট দিয়েছি আপনাকে হারাবো মনে হয়। আচ্ছা বুঝি না তোমার কথা, 321 টার্গেট দিয়েছে। আচ্ছা নিউজিল্যান্ড বলতেছো, ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মাহিন আমাদেরকে বলছে ভাইয়া ফার্স্ট শুরু করেন, সময় নাই। হ্যাঁ সময় নাই, তোমরা শেয়ার করছো, সবাই শেয়ার করছো, শেয়ার ডান লিখো, আমি শুরু করে দিচ্ছি। দেখো আমরা প্রথম যে সিকিউরিটি সলভ করবো, ঢাকা বোর্ড 2023 যে প্রশ্ন রেখেছিল, এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র থেকে আমাদের প্রথম প্রশ্ন বলেছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কি? দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার মানে হচ্ছে যেখানে উভয় পক্ষ থেকে একজন ক্রেতা একজন বিক্রেতা থাকবে, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। অর্থাৎ যেই বাজারে একজন ক্রেতা একজন বিক্রেতা থাকে এবং যেই বাজারে সাধারণত গোপনে পণ্যগুলো ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। যেমন তুমি বলতে পারো যে একটা জায়গা জমি ক্রয় বিক্রয়। তো জায়গা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা রাতে ঘুমাই, খাওয়া দাওয়া করে নাকে তেল দিয়ে সকালে উঠে দেখি অমুক জমিকের মালিক তমুক হয়ে গেছে, সাইনবোর্ড বসায় দেয়, তাই না? আমরা কিন্তু জানিও না কে কোন জমি কখন কিনে ফেলছে। তার মানে এটাকে আমরা বলবো দ্বিপাক্ষিক একচেটিয়া, যে ক্রেতাও একজন বিক্রেতা একজন, তারা নিজেদের মধ্যে কি গোপনে কি করে ফেলে, এই জিনিসগুলো ক্রয় বিক্রয় করে ফেলে, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। অর্থাৎ যেখানে ক্রেতাও একজন থাকে বিক্রেতাও একজন থাকে, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এটা গেল 1 নম্বরে। 2 নম্বর বলছে যে একচেটিয়া বাজারে এআর এমআর তুলনায় বড় হয় কেন? কারণ একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমরা যদি বলি একচেটিয়া বাজারের ক্ষেত্রে কেন এআরটা বড় হয় এমআর এর তুলনায়, মাথায় রাখবা যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে, হ্যাঁ একচেটিয়া বাজারের ক্ষেত্রে মাথা রাখবে, একচেটিয়া বাজারের ক্ষেত্রে দামটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, বুঝছো? তো দাম চেঞ্জ হওয়ার কারণে দাম যেহেতু পরিবর্তন হয়, দামের পরিবর্তন যে হারে হয় তোমার এভারেজ রেভিনিউ সেম হয়, কিন্তু মার্জিনাল রেভিনিউ তার চেয়ে বেশি হারে হয়। তোমাদের এটা যদি আমি ছক আকারে দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা এটা ভালো বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। আমি জাস্ট তোমাদের একটু দেখাই দিই যে এটা আসলে কেমনে করব। দেখো আমি যদি বলি একটা একচেটিয়া বাজারের ক্ষেত্রে, তোমরা 3rd চ্যাপ্টারে গত ক্লাসে আমি পড়াইছি সেটা, যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে যদি এখানে হয় বিক্রয় পরিমাণ, এখানে যদি হয় দাম, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, মনে করো এখানে আমি লিখলাম, ঠিক আছে। কিউ মানে হচ্ছে বিক্রয়ের পরিমাণ এবং হচ্ছে পি মানে প্রাইস, টি আর মানে হচ্ছে টোটাল রেভিনিউ, এ আর মানে হচ্ছে এভারেজ রেভিনিউ এবং এম আর মানে হচ্ছে কি বলো মার্জিনাল রেভিনিউ। তো আমি যদি একচেটিয়া বাজারের ক্ষেত্রে এটা একটু তোমাদের করে দেখাই, যেমন আমরা একটা পণ্য বিক্রি করতেছি, 2টা 3টা 4টা বিক্রি করতেছি, আর দাম মনে করো যে 10 টাকা, দাম একটু কমলেই তখনই বিক্রয় বৃদ্ধি হয়। এই বাজারে একটা ধর্ম, এই বাজারে একটা পলিসি হচ্ছে দাম হ্রাসের মাধ্যমে বিক্রেতা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে থাকে। কোন বাজারে বলতো? একচেটিয়া বাজারে। একচেটিয়া বাজার, এই একচেটিয়া বাজারে যে বিক্রেতা দাম হ্রাসের মাধ্যমে বিক্রয় পরিমাণ বৃদ্ধি করে। দাম যদি আরো হ্রাস পায় বিক্রয় আরো বৃদ্ধি পায়, দাম যদি আরো হ্রাস পায় বিক্রয় আরো বৃদ্ধি পায়। ক্লিয়ার? তো দাম হ্রাসের মাধ্যমে আমরা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে থাকি একচেটিয়া বাজারে। যার কারণে আমি যদি বলি টোটাল রেভিনিউ বের করো, আমরা জানি টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে টিআর এর সূত্র কি বলো, পি ইনটু কিউ। এই দুটো গুণ করে দিবা, একের সাথে 10 গুণ করলে হবে 10। তার মানে একটা বিক্রি করছো 10 টাকা দামে, তাহলে 10 টাকা তোমার মোট আয় হয়েছে। দুইটা বিক্রি করছো 9 টাকা দামে, তাহলে 9 গুণ 18, এটা হচ্ছে মোট আয়। 3 8 কত 24, এটা হচ্ছে মোট আয়। তারপর হচ্ছে 4 7 8, সেটা হচ্ছে কি মোট আয়। আমরা যদি বলি এআর বের করো, তো এআর এর সূত্র কি? ও টিআর কে পি ইনটু কিউ, টিআর। আর এআর এর সূত্র হচ্ছে টিআর কে তোমাকে ভাগ করতে হবে কিউ দ্বারা, মানে বিক্রয় পরিমাণ দ্বারা। অর্থাৎ এই টিআর কে তুমি কিউ দিয়ে ভাগ করো, যেমন 10 কে তুমি যে 1 দিয়ে ভাগ করো আনতে হবে 10, 18 কে 2 দিয়ে ভাগ করলে আনতে হবে 9, আর 24 কে 3 দিয়ে ভাগ করলে আনতে হবে 8, 28 কে 4 দিয়ে ভাগ করলে আনতে হবে কত? আনতে হবে 7। এগুলো হচ্ছে এআর, এভারেজ রেভিনিউ। দাম এবং এভারেজ রেভিনিউ কি হয়ে থাকে? সমান হয়ে থাকে। মাথায় রাখবা
একচেটে বাজারের ক্ষেত্রে বলুক বা অপূর্ণ বাজার ক্ষেত্রে বলুক, সরি পূর্ণ বাজার ক্ষেত্রে বলুক, দুই ক্ষেত্রেই আমাদের দাম এবং এভারেজ রেভিনিউ কি হয়ে থাকে, সমান হয়ে থাকে। আর মার্জিনাল রেভিনিউ যদি বলো, একচেটে বাজারের ক্ষেত্রে মার্জিনাল রেভিনিউটা একটু এর তুলনায় একটু বেশি হারে হ্রাস পায়। এটা যে হারে হ্রাস পায় এটা ডাবল হারে হ্রাস পায়। যেমন এখানে এক এক করে হ্রাস পাচ্ছিল, এটা 10, 9, 8, 7, এখানে তার ডাবল হারে হ্রাস পাবে। কেমন দেখো, আমরা একটার ক্ষেত্রে মাথায় রাখবা, একটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যেটাই, একটা দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে যেটাই মোট আয় সেটা কি লিখবা, প্রান্তিকায় লিখবা। ওকে, তাহলে 10 আমরা প্রান্তিকায় লিখলাম। এরপর 1 থেকে 2টা বিক্রি করলে এই মোট আয়ের পার্থক্য তুমি লিখবা, টোটাল রেভিনিউর পার্থক্য। তাহলে 18 থেকে তুমি 10 বিয়োগ করে দাও, এটার পার্থক্য বের হবে। 18 থেকে 10 বিয়োগ করলে আসতে হবে 8। তারপর 2 থেকে 3টা যদি আমি বিক্রয় বৃদ্ধি করি, মানে 2 থেকে 3টা হয় বিক্রয়, তাহলে এটা 18 থেকে 24 হয়। তাহলে আমরা 24 থেকে 18 বিয়োগ করে দিব, এই মোট আয়ের পরিবর্তন লিখবো। 24 থেকে 18 বিয়োগ করে আসতে হবে 6। তারপর 28 থেকে 24 বিয়োগ করলে আসতে হবে কত, 4। তাহলে দেখছো যে এই আরটা হ্রাস পাচ্ছে যে হারে, এমআরটা তার দ্বিগুণ হারে হ্রাস পাচ্ছে। এই আর হ্রাস পাচ্ছে এক এক করে, 10, 9, 8, 7, তার মানে এক এক করে হ্রাস পাচ্ছে। আর এমআরটা হচ্ছে 10 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 4, তার মানে এটা দ্বিগুণ হারে হ্রাস পাচ্ছে। যার কারণে যদি তুমি এ আর এবং এমআর রেখা আঁকো, এটা যদি হয় এ আর রেখা বা তুমি বলতে পারো পি রেখা, এমআর রেখা হবে তার দ্বিগুণ হারে হ্রাস পায়। তো এমআর রেখাটা হয়ে যাবে এরকম, যে তার চেয়ে বেশি হ্রাস পাবে, তার চেয়ে নিচে থাকে। ওকে, তাহলে পরীক্ষা যদি আসে যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে এই আর কেন এমআর তুলনায় বড় হয়, কারণ এখানে দাম হ্রাসের মাধ্যমে বিক্রয় প্রবৃদ্ধি হয়। তো আলটিমেটলি তোমার এভারেজ রেভিনিউ কি হয়ে থাকে, হ্রাস পায়। তবে প্রান্তিক আয়ও হ্রাস পায়, তবে প্রান্তিক আয়ের তুলনায় কি, মানে এভারেজ রেভিনিউ যে হারে হ্রাস পায়, প্রান্তিক আয় তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। বা বলতে পারো গড় আয় যে হারে হ্রাস পায়, প্রান্তিক আয় কি তার চেয়ে বেশি হারে হ্রাস পায়, যার কারণে এই আরটা বড় হয় এমআর এর তুলনায়। ঠিক আছে স্যার, এমসিকিউ ক্লাস নেবেন? সব ক্লাস নিব, কিন্তু তোমাদের তো আগ্রহ নাই, তোমাদের আগ্রহ থাকতে হবে। এই যে এত কষ্ট করে ক্লাস নিয়েছি, তোমরা ক্লাস করো কম মানুষ, বলতেছি সবাই একটু শেয়ার করে 100 জন ক্লাস করব, তাও তোমরা করো না, তার কি বলবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা কোনটা প্রশ্ন করেছি, আমরা প্রথম দুইটা প্রশ্ন সলভ করেছি ক খ। চলো সে 3 নাম্বার কি বলছে, আমরা 3 নাম্বারটা এখানে সলভ করি। হ্যাঁ, 3 নাম্বার কি বলছে, দেখো এখানে প্রশ্ন 3 নাম্বার আমাদেরকে বলছে যে উদ্দীপকের ফার্মটির ভারসাম্য নির্ণয় করে মুনাফার পরিমাণ বের করো। তার মানে এই ফার্মটার ভারসাম্য বিন্দু বের করে মুনাফা বের করতে বলছে। তো এই আগে ভারসাম্য তুমি বের করবে, তখন মুনাফা বের করবা। ঠিক আছে, মুনাফাটা একটু পরে করতেছি আমরা। প্রথমে আমরা 3 নম্বরে ভারসাম্য বিন্দুটা আগে খুঁজে বের করি। দেখো এই চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এই চিত্রের মধ্যে ভারসাম্য কোথায় হয়েছে, কেউ কি বলতে পারবা? তোমরা এখানে কমেন্টে যারা আছো, মানে আমার সাথে যারা যুক্ত আছো, এই চিত্রের মধ্যে ভারসাম্য কোথায় হয়েছে একটু বলো তো দেখি। এই চিত্রের মধ্যে ভারসাম্য কোথায় হয়েছে একটু বলতে হবে সবাই, একটু আমাকে জানাও। এই চিত্রের মধ্যে ভারসাম্য কোথায় হয়েছে, কোন বিন্দুতে? হ্যাঁ, মাহফুজ বলছে ভাইয়া কেউ না আসলে কি করব বলে। তোমরা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে, বন্ধু বান্ধব যারা গ্রুপ আছে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে, কলেজের গ্রুপ আছে, স্কুলের গ্রুপ আছে, প্রাইভেটের গ্রুপ আছে, সেখানে শেয়ার করে দিবা, কোচিং এর গ্রুপ আছে, সব জায়গায় শেয়ার করে দিবা, তারপর সবাই আসবে। লামিয়া বলছে আমাদেরকে সেম বলছে, ভাইয়া কেউ না আসলে কি করবো। আচ্ছা, যাই হোক, তোমাদের ধন্যবাদ, তোমরা আসছো, তোমরা ক্লাস করো মনোযোগ দিয়ে, কোনো সমস্যা নেই। তো তোমাদের প্রতি ভালোবাসা থাকবে। ওখানটায় বসবাস করি, নেটওয়ার্কের জন্য ক্লাস করতে পারতেছি না, এর মধ্যে আমার অনেক সমস্যা। হ্যাঁ, আচ্ছা হচ্ছে অনেকে তোমরা বলছো এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, মানে এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। হ্যাঁ, আমি তোমাদেরকে বোঝাই বলি যে ভারসাম্য বিন্দু কখন তোমরা বুঝবা। ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা। ভারসাম্যের শর্ত কয়টা বলো? ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত কি জানো? প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্মের এমআর এবং এমসি কি হবে, সমান হবে ভারসাম্য বিন্দুতে, অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হইতে হবে। তো আমি যদি এই চিত্রের কথা বলি, এই চিত্রের মধ্যে তুমি দেখো, এটা যদি হয় এআর, বুঝছো, বা এমআর বা পি, এমসি কি হইছে এটা, এমসি হচ্ছে কোনটা, এটা। তো এমআর এবং এমসি সমান হচ্ছে এই জায়গাটাতে, যেখানে হচ্ছে নিষেধাজ্ঞার উপর দিয়ে যাচ্ছে। দেখো এই এমসিটা এমআর কে নিষেধাজ্ঞার উপর দিয়ে যাচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে এআর, আর এটা হচ্ছে কি, আমি এরটা অন্য কালার দিচ্ছি। দেখো এটা যদি হয় আমাদের এআর, হ্যাঁ এটা যদি হয় আমাদের এআর, ঠিক আছে, লালটা দেখা যাচ্ছে না, ওকে এটা ভালো দেখা যাবে আশা করি। তো দেখো এই যে সবুজটা হচ্ছে আমাদের এআর রেখা, আর এই লালটা হচ্ছে কি রেখা বলতো, এমআর রেখা। লালটা কি, এমআর রেখা। এই যে এমআর রেখাটা, সরি এমসি রেখা,
এই এমসি রেখা এবং এমআর রেখা যেখানে সমান হয়, সমান কোথায় হয় জানো? যখন একটা রেখা অন্য রেখাকে ছেদ করে সেই বিন্দুতে দুটো মানে সমান হয়। তো আমাদের এই বিন্দুটা হচ্ছে এমআর এবং এমসি সমান হয়েছে। তো এটা দেখে আমাদের ভারসাম্য বিন্দু বলা যায় না। আরেকটা বিন্দু আমাদের দেখতে হয়, যেমন এই এমসি রেখাটা যদি এখান থেকে যাইতো, তাহলে এই এমসি রেখাটা এখান থেকে গেলে এখানে এমআর এবং এমসি কিন্তু এই এ বিন্দুতে এবং বি বিন্দুতে দুই বিন্দুতে কিন্তু সেম হইতো। আমরা নরমালি বলতেছি আর কি, দুটো বিন্দু দিলাম আমি, এ বিন্দু বি বিন্দু দুই বিন্দুতে কিন্তু এমআর এবং এমসি সমান হইতো। তার মানে কি এই দুটো বিন্দু ভারসাম্য বিন্দু? না। মাত্রা রাখতে হবে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এটা, আর এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত কি বলে জানো? পর্যাপ্ত শর্ত হচ্ছে যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছাত্রের উপর দিকে যাইতে হবে, অর্থাৎ এমসি রেখার ঢালটা বড় হবে এমআর এর তুলনায়। ঢালটা যদি না বুঝে এখন ছেড়ে দাও, আমি তোমাদের যেগুলো লেকচার ভিডিও নিয়েছি সেখানে আমি ডিটেইলস আলোচনা করছি। আপাতত এটুকু বুঝো যে এমসি রেখা এমআর কে নিচ থেকে ছাত্রের উপর দিকে গেছে কোনটাতে, এ বিন্দু না বি বিন্দু? আনসার হচ্ছে বি বিন্দুতে। বি বিন্দুতে এমসি রেখা এমআর কে নিচে ছাত্র উপর দিকে গেছে, আর এ বিন্দুতে হচ্ছে উপর থেকে ছাত্র নিচের দিকে আছে। তার মানে এটা আমাদের ভারসাম্য বিন্দু হবে না, ভারসাম্য বিন্দু হবে বি বিন্দু। ঠিক সেম ভাবে এখানে দেখো এই এমসি রেখাটা এমআর কে নিচ থেকে ছাত্র উপর দিকে গেছে এই ই বিন্দুতে, তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে কি বলবা, কেমনে ব্যাখ্যা করবা? বলবা যে আমরা জানি ভারসাম্যের শর্ত, মানে এখানে বলছে প্রথমে ভারসাম্য বিন্দু নির্ণয় করতে বলছে। এখানে আমাদেরকে প্রথমে কি বলছে? ভারসাম্য বিন্দু নির্ণয় করো। তো ভারসাম্য বিন্দু নির্ণয় করার জন্য তুমি কি বলবা? যে আমরা জানি ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত কি? যে এমআর সমান এমসি হইতে হবে। দুই নাম্বার শর্ত কি? দুই নাম্বার শর্ত হচ্ছে যে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত, সেই শর্তটা কি বলে? শর্তটা বলে যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার কি হইতে হবে? ঢাল হইতে হবে, বা এটাকে আমরা বলতে পারি অর্থাৎ এমসি রেখা, হ্যাঁ, এমআর রেখাকে, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে, নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে, ঠিক আছে? তো দিকে যায়, তার মানে যেখানে এমসি রেখা এমআর কে নিচে হাত উপর দিকে গেছে সেটা হচ্ছে আমাদের কি বিন্দু? ভারসাম্য বিন্দু। তা আমি যদি বলি এখানে, তাহলে ভারসাম্য বিন্দু কোনটা? যেখানে এমআর এবং এমসি সমান হচ্ছে সেটা হচ্ছে এখানে, যেহেতু এমসি রেখা এমআর কি করছে? এমসি রেখা এমআর কে নিচে হাত উপর দিকে গেছে এখানে, এবং এমআর এবং এমসি সমান হচ্ছে এখানে, পাশাপাশি এমসি রেখা এমআর কে নিচে হাত উপর দিকে গেছে এই জায়গাটাতে। তো এটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, ঠিক আছে? তাহলে এটা ব্যাখ্যা করবা, প্রথমে লিখবে এই শর্ত হচ্ছে এটা। তো চিত্রে আমরা দেখতে পাই যেহেতু এমসি রেখা এমসি এবং এমআর সমান হয় এই বিন্দুতে, এবং এমসি রেখা এমআর কে নিচে থেকে উপর দিকে গেছে এই বিন্দুতে, তো এই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এটুকু বলবা, আর কিছুই না। ভাই কালকে ইকোনমিক্স এক্সাম, ভাই সেকেন্ড পথে সিকিউ সলভ করাবেন না? তোমাদের উপর ডিপেন্ড করতেছে। তোমরা এইভাবে যদি অ্যাটেন্ডেন্স থাকো তো ক্লাস আমি কেমনে সলভ করাবো? তোমাদের ক্লাস থাকতে হবে, এই ক্লাসে থাকতে হবে মিনিমাম, ক্লাসের কোয়ালিটি অনুযায়ী সব অনুযায়ী মিনিমাম স্টুডেন্ট থাকতে হবে 200 স্টুডেন্ট। কিন্তু তোমরা থাকতেছো কয়জন? 50 জন, 60 জন, আরো কমে যাচ্ছ। ভাইয়া 24 সালের কোয়েশ্চেনের সিকিউ সলভ আনসার দিলে ভালো হয়। হ্যাঁ দেখি, আমি করাচ্ছি ভাইয়া। 24-এর তো আমার ইকোনমিক্স এক্সাম হয় নাই, 24-এর ইকোনমিক্স এক্সাম হয় নাই। কেমন? 24 সালে ইকোনমিক্স এক্সাম হয় নাই, এসএসসি এক্সাম হয় নাই। ওকে, তাহলে আমরা কি বলছি? আমরা আশা করি পারবো। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার তাহলে প্রথমে আমরা সলভ করছি কোনটা? যে ভারসাম্য বিন্দু কোনটা সেটা। এরপর বলছে মুনাফার পরিমাণ বের করো। দেখো এখানে আমরা মুনাফা বের করবো, একদম সহজ মুনাফা বের করাটা। কেমনে বের করবো? প্রথমে বের করবো মোট আয় বের করতে হবে। মোট আয়ের সূত্র কি জানো? মানে এটাকে বলা হয় টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে আমরা বলবো কিউ ইনটু এআর। কি বলবো? টোটাল রেভিনিউ সূত্র কি? টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে কিউ ইনটু এআর। দেখো কিউ ইনটু এআর আমরা একটু বের করে ফেলি তো। দেখো আমি যদি বলি এই চিত্রের মধ্যে কিউ কোয়ান্টিটি পরিমাণ কত, মানে কিউ এখানে এই যে উৎপাদনের পরিমাণ লেখা আছে সেটা হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ, সেই পরিমাণটা হচ্ছে এখানে যদিও 208 এর পাশে অবস্থিত ছিল, এটা আসলে 200 বোঝাচ্ছে, এই যে এটা 200টা। তা আমরা বলতে পারি এখানে কিউর পরিমাণ হচ্ছে 200, তার মানে উৎপাদনের পরিমাণ 200। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। কেমন? মোট আয়ের সূত্র তোমাকে মনে রাখতে হবে। মোট আয় হচ্ছে কিউ ইনটু এআর। এবং আমি যদি বলি এখানে তোমার এআর এর মান কত, তো তুমি দেখবা এই ভারসাম্য অবস্থায় তোমার এআর এর মান, এই যে এটা হচ্ছে এআর রেখা, এই রেখাটা হচ্ছে এআর রেখা, লাল রেখাটা। ভারসাম্য অবস্থায় এআর এর মান হচ্ছে 30। তো এখানে আমরা 30 বসাই দিলাম, তাহলে গুণ করে দাও। 3 দুগুণ 6, তার মানে এটা হচ্ছে 0 একটা বাড়বে 6000। 30 ইন্টু এটা গুণ করে দিলে আনসার কত হবে? 6000। 3 দুগুণ 6, 6000। এটা হচ্ছে মোট আয় বের হয়ে যাচ্ছে। এরপর আমরা বের করবো মোট ব্যয়। তো মোট ব্যয়
এই দুটো সূত্র তোমাদের মনে রাখতে হবে, মোট আয় এবং মোট ব্যয়ের সূত্র। মোট আয় হচ্ছে কিউ ইন্টু আর, আর মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু এসি, আর কোনো পার্থক্য নাই, জাস্ট এইটুকু তোমাকে মুখস্থ করতে হবে, এই দুটো সূত্র, মোট আয়ের সূত্র এবং কি মোট ব্যয়ের সূত্র। চলো আমরা এখানে মানটা বসাই দিই। কিউ মানে কোয়ান্টিটি, এখানে আগের মতো কোয়ান্টিটি হচ্ছে 200 বসাই দিলাম, এবং এভারেজ কস্ট হচ্ছে, দেখো এই চিত্রে এভারেজ কস্ট কত আছে, এই চিত্রে এভারেজ কস্ট দেখো, এই চিত্রে দেখবে এভারেজ কস্টের রেখা কোথায়, দেখো এভারেজ কস্টের রেখা হচ্ছে এই চিত্রের মধ্যে, এই যে এভারেজ কস্ট রেখা, সেটা হচ্ছে ভারসাম্য অবস্থায় এভারেজ কস্ট কিন্তু ই বিন্দুতে 30, তার মানে এখানে এভারেজ কস্ট আমরা কত বসাবো, 30 বসাবো। তাহলে আনসার হচ্ছে এটাও হবে কত, 6000। তাহলে আমাদের আনসার কি, আনসার হচ্ছে আমরা যদি মুনাফা বের করতে চাই, তো মুনাফা মানে ইকোনমিক্স আমরা পাই দ্বারা প্রকাশ করি, তো মুনাফা মানে হচ্ছে টিআর মাইনাস টিসি, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দেওয়া। মুনাফা বের করতে হলে আয় থেকে ব্যয় বাদ দিবে, মাথা রাখবা ইনকাম এক বিষয় বা আয় এক বিষয়, আর মুনাফা কিন্তু অন্য বিষয়। আয় মানে হচ্ছে বিক্রি করে কত পাচ্ছ সেটা, আর মুনাফা মানে হচ্ছে ওই বিক্রি করে টাকা থেকে ব্যয়টা বাদ দেওয়ার পর যেটা, সেটা হচ্ছে মুনাফা। ক্লিয়ার? তো মুনাফা মানে আমরা কি লিখবো, মুনাফা মানে হচ্ছে টিআর মাইনাস টিসি, তো টিআর হচ্ছে এখানে 6000, টিআর দেখলাম 6000, এবং টিসি হচ্ছে 6000 এখানে আমরা লিখলাম। তাহলে 6000 থেকে 6000 বিয়োগ দিয়ে দাও, আনসার হবে 0। দ্যাট মিনস এখানে মুনাফার পরিমাণ 0। আর আমরা জানি সবাই যে মুনাফা যদি শূন্য হয় এই বাজার চ্যাপ্টারে, তাহলে সেটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। তাহলে এটি কেমন ভারসাম্য হয়েছে, মুনাফার পরিমাণ শূন্য হয়েছে, তার মানে এটাকে আমরা বলবো যে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে এই চিত্রের মধ্যে, যেহেতু মুনাফার পরিমাণ শূন্য এসেছে। আর মুনাফা যদি ধনাত্মক আসে তাহলে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, আর মুনাফা যদি ঋণাত্মক আসে তাহলে ক্ষতি স্বীকার করে ভারসাম্য হবে, বা যদি ক্ষতি আসে বা ক্ষতির পরিমাণ আসে তাহলে ক্ষতি স্বীকার করে ভারসাম্য হবে। তার মানে এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা ম্যাথেই সেম। একচিটে বাজার বলো বা পূর্ণবাজার বাজার বলো, সব বাজারেই কিন্তু এই প্রসেস, মুনাফা বের করার, আয় বের করো, ব্যয় বের করো, মুনাফা বের করো। তো আয় বের করতে হলে সূত্র এটাই, কিউ ইন্টু আর, ব্যয় বের করতে হলে কিউ ইন্টু এসি, মুনাফা বের করতে হলে টিআর মাইনাস টিসি। ঠিক আছে? তো একটু এই তিনটা সূত্র একটু মুখস্থ করো, এবং তোমরা পারবা কিনা দেখো, আমাকে একটু বলো ক্লিয়ার কিনা, 3 নাম্বার কোশ্চেনটা পারবা কিনা। জাকির বলছে আমাদেরকে, ভাইয়া টেস্ট এক্সাম ইকোনমিক্স 148 পেয়েছি, সবকিছু আপনার জন্য, যদি সেকেন্ড পেপারটা ভালো হয়, ভালো হয় নাই তাই এ প্লাস আসে না। ওকে, নো প্রবলেম জাকির, একটু চেষ্টা করো, সেকেন্ড পেপারটা একটু ভালো করে কি করো, এটাকে এমফাসাইজ, এটাতে ভালো করে জোর দাও। আশা করছি তোমরা মানে তুমি ভালো করতে পারবে সেকেন্ড পেপারটাও। তবে সেকেন্ড পেপার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি পড়তে হবে, যেহেতু থিওরিটিক্যাল একটু মনে রাখার বিষয় আছে। ওকে, পারবে সবাই? আচ্ছা ভাইয়া, টি আর সমান পি ইন্টু কিউ হয় না? হ্যাঁ, পি মোট আর সমান পি ইন্টু কিউ লিখতে পারো। ঠিক আছে, পি ইন্টু কিউ লেখা যাবে। এ আর মানে কি, এ আর মানে কি, এ আর মানে হচ্ছে পি, দুইটা সেম। এ আর এবং পি সবসময় কি হবে, সমান হবে। সেটা হোক একচেটিয়া বাজার, সেটা হোক পূর্ণবাজার বাজার, দুই বাজার কিন্তু পি আর এ আর কি হয়, সমান হয়। সো আমরা এবার লিখি কেন, কারণ এখানে এ আর তো এখানে এসি, যে এসির জন্য এখানে এ আর লিখি, যাতে সুবিধা হয়, তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এখানে তুমি চাইলে পিও লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। পারবো আমরা এটা? ওকে, চলে আসি আমরা এর পরে 4 নাম্বারটায় চলে আসি। 4 নম্বর বলছে উদ্দীপকের ফার্মটির গড় ব্যয় এসি এফ বিন্দু দিয়ে অতিক্রম করলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। তার মানে এখানে যে এসি রেখাটা আছে, এই যে এসি রেখাটা, সেই এসি রেখাটা বলতেছে যদি এই এফ বিন্দু দিয়ে যায়, এই যে বিন্দুটা, সেই বিন্দু দিয়ে যায়, তাহলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। তার মানে আমাদেরকে চিত্রটা আঁকতে হবে আবার, বুঝছো? তাহলে চলো আমরা 4 নাম্বারটা করে ফেলি। 4 নাম্বার আমরা চিত্রটা আঁকবো। ঠিক আছে, আমি 4 নাম্বারটা করে ফেলি। চলো দেখো, আমরা 4 নাম্বার করতেছি। তো 4 নাম্বার আমাদের চিত্রটা আবার আঁকতে হবে, আমি চিত্র আঁকার নিয়ম থেকে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ নিচে, উপরে থাকবে আমাদের এই যেখানে পি মানে প্রাইস, আর মানে রেভিনিউ, সি মানে কস্ট। এ আর, এম আর, এসি, এমসি ওভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ওভাবে লেখা যাবে। তো এখানের মধ্যে আমাদের যে এটা হচ্ছে পি সমান এ আর সমান কি বলতো, এম আর রেখা আছে আমাদের। ওকে ফাইন। আর আমাদের এমসি রেখাতে ভারসাম্য হয়, এমসি রেখা আমরা করতেছি। চলো এমসি রেখাটা আঁকি আমরা। তো এটা হচ্ছে আমাদের এমসি রেখা, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। কেমন? এমআর এবং এমসি যেখানে সমান হয় সেখানে আমাদের কি হয়ে থাকে, ভারসাম্য হয়ে থাকে। এটা আমাদের ভারসাম্য বিন্দু। ভারসাম্য অবস্থায় আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 200, এখানে 200 দেখা আছে সেজন্য। আর এখানে বিন্দু হচ্ছে ই বিন্দু, ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এই যে ই বিন্দু ভারসাম্য বিন্দু। এখানে বলছে এই এসি রেখাটা এখন আর এদিক দিয়ে যাবে না, এই বিন্দু দিয়ে যাবে না, এসি রেখাটা এখন এফ বিন্দু দিয়ে যাবে। তাহলে চলো আমরা এই বিন্দুটা এফ বিন্দু দিয়ে নিয়ে যাই। আচ্ছা, এখানে 30 মান বসা দিই, 30। যদি আমরা এফ বিন্দু দিয়ে নিয়ে যাই তাহলে কি হবে আমরা একটু দেখি। আমরা যদি বলি আমাদের এই যে এসি রেখাটা, সেটা যদি এফ বিন্দু দিয়ে যায় তাহলে রেখাটা এরকম হবে যে এসি রেখাটা প্রথমে নিচে নামবে নামবে নামবে, এমসি বরাবর এসে আর নিচে নামবে, কোন দিকে যাবে, উপরের দিকে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে আমাদের এসি রেখা। তো দেখো ওই এসি রেখাটা, এই যে বিন্দুটা, এটাকে বলা হচ্ছে এফ বিন্দু। এই এফ বিন্দু দিয়ে গেছে, তাই তো, এই এফ বিন্দু দিয়ে গেছে।
তা আমরা এফ থেকে যদি এই পাশে আসি, এফ থেকে যদি এই পাশে আসি লম্ব অক্ষের দিকে, তাহলে এখানে একটা মান আছে, দেখছো এই মানটা কত আছে 20। তাহলে এখানে আমরা 20 বসে দিলাম 20। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র আঁকা হয়ে গেছে। এখন আমরা এই চিত্র থেকে মুনাফা বের করে দেখাবো, মুনাফা কত আসতেছে, কারণ আমাদের বলছে যে মুনাফার উপর কি প্রভাব পড়বে, তার মানে মুনাফা বাড়বে না কমবে সেটা বলতে হবে। আমরা জানি 3 নাম্বার আমরা কি পেয়েছি, স্বাভাবিক মুনাফা, তার মানে মুনাফা 0 পাইছি। এখানে চলো আমরা মুনাফা বের করি। প্রথমে এখানে বের করবো মোট আয়। কি বের করবো? মোট আয়। তো মোট আয় মানে আমরা কি জানি, টোটাল রেভিনিউ। সূত্র কি? কিউ ইনটু এ আর, তাই না? কিউ ইনটু এ আর। তাহলে কিউ মান বসাও, কিউ মানে 200, আর এ আর মানে কত বলতো? এ আর আগের মতোই আছে, এ আর হচ্ছে এখানে 30 বসা দিলাম আমরা, তাহলে আনসার হচ্ছে এটা হবে 6000। ওকে ফাইন। আবার আমরা যদি বলি মোট ব্যয় আমরা বের করি, মোট ব্যয় যদি বের করো তাহলে সেটা হবে টিসি মানে টোটাল কস্ট। সূত্র কি? সূত্র হচ্ছে কিউ ইনটু এসি। তাহলে কিউ ইনটু এসি মান বের করবো, কিউ মানে কোয়ান্টিটি 200 বসা দিলাম, আর এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট। দেখো এখানে অ্যাভারেজ কস্ট কত আছে, এই দেখো অ্যাভারেজ কস্ট কিন্তু এখন এখানে চলে আসছে, এফ বিন্দুতে 20 চলে আসছে, 20 বসা দিলাম। তাহলে দুজন হচ্ছে, তার মানে 4000 হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ব্যয়। তার মানে আমি যদি বলি মুনাফা কত, তাহলে আমরা যদি বলি মুনাফা কত, মুনাফা মানে পাই, তো মুনাফার পরিমাণ হচ্ছে এখানে টি আর মাইনাস কত, টিসি। তো টি আর মানে কত? টি আর মানে হচ্ছে 6000, আর টিসি মানে কত? টিসি মানে হচ্ছে 4000। 6000 থেকে 4000 বিয়োগ করে দাও, সরি এখানে ইংলিশে লিখতে হবে, এটা 4 লিখো, হ্যাঁ 6000 থেকে 4000 বিয়োগ করে দাও। তো 6000 থেকে তুমি যদি 4000 বিয়োগ করে দাও, তাহলে আনসার আসবে হচ্ছে মুনাফার পরিমাণ এখানে বের হবে কত, 2000। লেখা দেখা যাচ্ছে না হয়তো, আমি এখানে লিখে দিচ্ছি, উপর লিখে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আমাদের মুনাফা বের হয়েছে কত? মুনাফা বের হয়েছে 2000। তো তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, যেহেতু মুনাফা ধনাত্মক বের হয়েছে, তার মানে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়ে আছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ভাই সেকেন্ড পেপারে সিকিউতে ভালো মার্কস পাই না ভাইয়া, সিকিউ কিভাবে লিখলে বেশি মার্কস পাওয়া যায়? সেকেন্ড পেপারে বেশি বেশি পয়েন্ট লিখতে হবে। পয়েন্ট বলতে মানে থিওরিগুলোতে যত বেশি পয়েন্ট তুমি লিখতে পারবা, বর্ণনা কম করে বেশি পয়েন্ট লেখার চেষ্টা করবা। মানে একজন মনে করো যে 4টা পয়েন্ট লিখছে, বর্ণনা লিখছে 2 পৃষ্ঠা, টোটাল 4টা পয়েন্টে মিলে। আর একজন মনে করো যে পয়েন্ট লিখছে মনে করো যে 10টা, কিন্তু 2 পেজে লিখছে, তাহলে তাকে নাম্বার বেশি দিবে। তার মানে পয়েন্ট বেশি লিখতে হবে সেকেন্ড পেপারের ক্ষেত্রে, মাথা রাখবা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে অস্বাভাবিক মুনাফা করবে, যেহেতু মুনাফাটা ধনাত্মক বের হয়েছে। আমরা ধনাত্মক যখন মুনাফা বের হয় সেটাকে আমরা বলি কি, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আর মুনাফা যদি শূন্য বের হয় তাহলে স্বাভাবিক মুনাফা, আর যদি মুনাফা ঋণাত্মক বের হয় তাহলে আমরা ক্ষতি স্বীকার করে ভারসাম্য বলে থাকি। হয়েছে? পারবো আমরা এটা? আশা করি আমরা প্রথম এই কোয়েশ্চেনটা আমরা পারবো। চলে আসে আমরা দ্বিতীয় সিকিউর দিকে আমরা আগাচ্ছি। চলো আমরা দেখি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, একটু অগোছালো মনে হচ্ছে, দেখতে মনে হচ্ছে অনেক ঝামেলা টাইপের। তো এখানে চিত্রটার মধ্যে আমি একটু কারেকশন করে দিই, চিত্রের মধ্যে একটু ঝামেলা আছে, সামান্য একটু, একটু তোমরা কারেকশন করে নিও। আমি একটু তোমাদেরকে চিত্রটা ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে এই যে এবিসি, এই এবিসি রেখাটা এরকম হবে, তবে সেটার নাম হয়ে যাবে এসি, এইদিকে হবে। আর এই এবিসিটা, এটা হচ্ছে এবিসি হবে, এটা হচ্ছে এবিসি হবে। এটা একটু ঠিক করে নিও, ঠিক আছে? আমি আবার নতুন করে আঁকবো, এখানে চিত্রটা আবার আঁকবো, সমস্যা নাই। তো দেখাই তোমাদের একটু, দাঁড়াও আমি চিত্রটা আবার আঁকবো, সমস্যা নাই। আগে প্রশ্নগুলো একটু বলে ফেলি। প্রথম বলছে ফার্ম মানে কি? ফার্ম মানে হচ্ছে আমরা বলবো যে ফার্ম বলতে আমরা কোন একটা উৎপাদন প্রতিষ্ঠানকে বুঝি। এই ফার্ম বিষয়টা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে প্লান্ট কি। প্লান্ট মানে হচ্ছে কোন একটা উৎপাদন প্রতিষ্ঠান, একটা উৎপাদন ইউনিটকে আমরা প্লান্ট বলি। যেমন ধর আমি যদি বলি বিএসআরএম কোম্পানি, সেই কোম্পানির মনে করো তারা কি করে, রড উৎপাদন করে। তো তাদের মনে করো যে একটা প্লান্ট আছে মনে করো যে চট্টগ্রামে, যেখানে তারা রড উৎপাদন করে, তাহলে একটা প্লান্ট। ঢাকাতে একটা আছে মনে করো এরকম প্লান্ট, যেখানে ফ্যাক্টরি আছে আর কি, ঢাকাতে একটা, তার মানে 2টা প্লান্ট আছে। তো এরকম যত প্লান্ট আছে, একটা প্রতিষ্ঠানের যত প্লান্ট আছে, সব প্লান্টের সমন্বয়ে একটা ফার্ম বা একটা শিল্প গঠিত, সরি একটা প্রতিষ্ঠান গঠিত হয়, কোম্পানি আর কি, একটা কোম্পানি, সেটাকে আমরা কি বলি, ফার্ম বলি। কেমন? তার মানে ফার্ম মানে হচ্ছে কয়েকটা প্লান্টের সমন্বয়ে বা একটা প্লান্টের সমন্বয়ে কিন্তু ফার্ম হইতে পারে। ওই আবার ফার্মগুলো সবগুলো মিলে, সমজাতীয় যত ফার্ম আছে সব ফার্ম মিলে কিন্তু কি হয়, শিল্প গঠিত হয়। ক্লিয়ার? তার মানে ফার্ম বলতে কোন একটা উৎপাদন প্রতিষ্ঠানকে বোঝায়, যা কয়েকটা প্লান্টের সমন্বয়ে বা একটা প্লান্টের সমন্বয়ে গঠিত হইতে পারে। এটা গেল 1 নাম্বার। 2 নম্বর বলছে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়। এই দেখো, ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে কোন বাজারে বলো তো? ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, যারা বাজারের ক্লাসিফিকেশন গুলো করছো তারা জানো যে অপূর্ণ, আমরা মানে বাজারকে প্রতিযোগিতার ভিত্তিতে প্রধানত 2 ভাগে ভাগ করি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ওই অপূর্ণ বাজারের 7টা ক্লাসিফিকেশন আমরা পড়ি, সেখানের মধ্যে লাস্ট থেকে 3 নাম্বারটা, বা বলতে পারো তুমি হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার, 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এরকম, যে আমরা বলি যে মনোপসোনি মার্কেট, মনোপসোনি, যেটাকে আমরা বলে থাকি যে একজন ক্রেতার বাজার,
একজন কিসের বাজার? ক্রেতার বাজারকে আমরা বলি মনবশ্রেণী মার্কেট, যেখানে একজন পণ্য ক্রয় করে, কেমন অসংখ্য বিক্রেতা থাকে, একজন ক্রেতা থাকে। এই বাজারটাকে আমরা বলি ক্রেতা এখানে বাজার নিয়ন্ত্রণ করবে, বিক্রেতা না। যেমন আমি যদি বলি এক্সাম্পল, যেমন আমি যদি বলি একটা এলাকা আছে, যে এলাকাতে অনেকজন কৃষক আছে যারা আখ উৎপাদন করে, আখ মানে তো বুঝো কুশাল, ঠিক আছে? তো আখ বাজারে আমরা কি বলি, ইক্কু বলি, ইক্কু বা আখ, ঠিক আছে? উৎপাদন করে অনেকজন কৃষক আছে। তো ওই কৃষকরা সবাই আখ বিক্রি করে কোথায়? একটা ফ্যাক্টরি আছে মনে করো সেখানে, সেই এলাকাতে টোটাল এলাকা মিলে একটা ফ্যাক্টরি আছে। তা আমি যদি বলি যে ওই ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিওয়ালা সে কিন্তু আখ কিনতেছে আর বিক্রি করতেছে অনেকজন, তার মানে এখানে ক্রেতা একজন। ক্রেতা কয়জন? একজন। বিক্রেতা অসংখ্য, তাই না? তার মানে এখানে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ সে যদি চায় যে একটা আখ 10টা দামে কিনবে, তাহলে 10টা দামে সবাই বিক্রি করতে তার কাছে বাধ্য কৃষকরা। সে যদি চাইতে 20 টাকা দামে কিনবে, তাহলে 20 টাকা দামে সবাই তার কাছে বিক্রি করতে বাধ্য। তার মানে এখানে ক্রেতা হচ্ছে বাজারে দাম মেক করবে, এটাকে আমরা বলি ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে। কোন বাজারে? মনবশ্রেণী। মনবশ্রেণী মানে হচ্ছে একজন ক্রেতার বাজার। কয়জন ক্রেতার বাজার বলো? একজন ক্রেতার বাজার। বিক্রেতা অসংখ্য থাকবে, এটাকে আমরা বলি মনবশ্রেণী মার্কেট। ঠিক আছে? তাহলে একজন ক্রেতার বাজার কি বলো? একজন ক্রেতার বাজার হচ্ছে আমরা বলবো একজন ক্রেতার বাজার হচ্ছে যেখানে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে। কোন বাজারে? আমরা বলবো মনবশ্রেণী মার্কেটে, যেখানে একজন ক্রেতা থাকে, অসংখ্য থাকে, বিক্রেতা থাকে। এরপর চলে আসি 3 নম্বর বলছে উদ্দীপকের আলোকে ভারসাম্য মুনাফার পরিমাণ, মানে ভারসাম্য অবস্থায় মুনাফার পরিমাণ কি করো? নির্ণয় করো। 4 নম্বর বলছে উদ্দীপকে এসি রেখা এই বিন্দু। আচ্ছা যাই হোক, এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমরা হচ্ছে এই কোশ্চেনটা আমরা সলভ করবো এখন। তো আমরা 3 নম্বরটা করে ফেলি আগে। 3 নম্বরে আমাদের বলছে উদ্দীপক আগে মুনাফা বের করো। এই মুনাফা বের করার আগে আমি তোমাদেরকে চিত্রটা আবার একটু করে দিচ্ছি, কারণ এই চিত্রের মধ্যে একটু নির্বিষ আছে, এই চিত্রটা এই জায়গায় একটু ঝামেলা হয়েছে। আমি চিত্রটা আবার এঁকে দিচ্ছি। দেখো আমরা প্রথমে এখানে উৎপাদনের পরিমাণ থাকে ভূমি অঙ্কে, উপরে থাকে আমাদের পি আর সি। পি মানে প্রায়, তার মানে রেভিনিউ, মানে এ আর এবং এম আর দুটোকে একসাথে লিখছে। আর সি মানে কস্ট, এই সিএমসি দুটোকে একসাথে লিখছে। এখানে আমাদের এ আর এবং এম আর রেখা আসছে। এটা যদি হয় আমাদের এ আর রেখা কেমন, তাহলে এম আর রেখা কেমন হয়? তার এম আর রেখা তার চেয়ে বেশি নির্মম হবে, এটা হচ্ছে আমাদের এম আর রেখা। ওকে, তারপর কি করছে? এখানে এমসি রেখা আসছে। কি রেখা আসছে? এমসি রেখা। আমরা জানি যে এমসি রেখা হয় ইউ অফ এদের, এটা হচ্ছে এমসি রেখা। ওকে ফাইন। তো এম আর এবং এমসি যেখানে মিলিত হয়, এম আর এবং এমসি যেখানে কি হয়? মিলিত হয়, এবং এমসি রেখা আমাকে যেখানে নিচে থেকে উপর দিকে যায় সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। সেখান থেকে নিচের দিকে আসলে উৎপাদনের পরিমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে 140, এবং এখান থেকে উপর দিকে গেলে আমাদের এ আর এর মান পাওয়া যায়। আর এসে এ আর এর মান হচ্ছে E2, এই বিন্দুটা হচ্ছে এ আর এর মান। সেই E2 বিন্দুতে আমাদের এ আর এর মান দিচ্ছে 20, এর মান কত দিচ্ছে বলতো? 20 দিচ্ছে। ওকে ফাইন। আর এসি রেখাটা এই যেখানে এসি রেখাটা হচ্ছে তার উপরে, এটা হচ্ছে এসি রেখা। তো এসি রেখাটা হচ্ছে এদিকে গেছে, এসি রেখাটা আমরা একটা অন্য প্যান নিই। তো এসি রেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে এসি রেখা। প্রথমে নিচে নামবে 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 নামবে, এমসি বরাবর এসে তারপর উপর দিকে যাবে, এটা হচ্ছে আমাদের এসি রেখা। বুঝছো? এসি রেখা। এই এসি রেখার মানটা হচ্ছে এখানে কত? এসি রেখার মানটা হচ্ছে এখানে, আমরা যে এখান থেকে উপর দিকে যাই, হ্যাঁ আমরা যেখান থেকে উপর দিকে যাই, সেই এসির মানটা হচ্ছে E3 বিন্দু। E3 বিন্দুতে আমাদের এসির মানটা এখানে দেওয়া আছে, সেই মানটা হচ্ছে 23 দেওয়া আছে। ওকে, আবার এখানে আরেকটা আছে এবিসি রেখা। এই যে এবিসি রেখা আছে এখানে, এই এবিসি রেখা যদি এখানে একটু নির্বিষ করে ফেলছে এরা, এই জায়গাতে এটা উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে যাবে এবিসি, ঠিক আছে? তো ওইটা আমরা ঠিক করতেছিলাম আর কি। তারপরে যদি এখানে একটা এবিসি রেখাকে, এবিসি রেখাটা এভাবে করছে, এখানে দেখো এবিসি রেখাটা এভাবে করে গিয়ে এদিকে যাবে, এটা আবার এসির উপর দিয়ে যাবে না কখনো, সেজন্য আমাদের ভুল হয়েছে বলতেছি আমি এখানে। বুঝছো? এটা হচ্ছে এবিসিটা অবশ্যই এসির নিচে থাকবে। এবিসিটা কোথায় থাকবে বলো? এবিসিটা অবশ্যই এসির নিচে থাকবে, কিন্তু এখানে এবিসি কি চলে গেছে? উপরের দিকে চলে গেছে, সেজন্য। ঠিক আছে, নামটা না হলে উপরে নিচে করা লাগতো, উপরে চলে গেছে সেজন্য। তাহলে আমরা চলো এখানে লিখি। তাহলে এবিসির মান হচ্ছে এখানে এবিসি, এখানে একটা বিন্দু দিচ্ছে, সেটা হচ্ছে E1 বিন্দু দিচ্ছে। এবিসি E1 বিন্দুতে সেই মানটাও দিয়ে দিচ্ছে, সেই মানটা হচ্ছে আমাদের 18 দিয়ে দিচ্ছে। ওকে, তা আমাদের বলছে এখান থেকে কি বের করতে হবে? মুনাফা বের করতে হবে। একদম সিম্পল কাজ, আগে যেভাবে করেছি আমরা সেম প্রসেসে করব। এটার জন্য আমরা প্রথমে বের করবো মোট আয়। কি বের করব? মোট আয় আমরা নির্ণয় করব, মানে টোটাল রেভিনিউ আমরা বের করব। টোটাল রেভিনিউ সূত্র কি? কিউ ইনটু এআর, একটু করছি না আমরা? তো কিউ মানে দেখো 140 লেখা আছে এখানে, কিউ মানে 140 বসা দিলাম। আর এভারেজ রেভিনিউ কোথায় আছে? দেখো এই যে এভারেজ রেভিনিউ দেখা, এই যে লেখাটা লাল রেখাটা ভারসাম্য অবস্থায়, এই যে ভারসাম্য অবস্থায় E2 বিন্দুতে আমাদের সেই মানটা হচ্ছে 20, মানে এভারেজ রেভিনিউ হচ্ছে E2 বিন্দুতে কত? 20 বসিয়ে দিলাম। তাহলে এটা যদি গুণ করো 7 গুণ 14, সরি 14 গুণ 28, তার মানে 280 হবে নাকি? 2800 হবে, 2800। হ্যাঁ 14 গুণ 28, তাহলে 2800 হবে। হ্যাঁ, তারপর আমরা যদি বলি মোট ব্যয় বের করো, মোট ব্যয় বের করো। মোট ব্যয় যদি বের করি সেটা হবে টিসি, মানে টোটাল কস্ট আর কি। তো টিসি মান কত হবে? কিউ ইনটু এসি, কিউ ইনটু কত? এসি।
তো কিউ এর মান কত হবে আগের মতো 140, কিউ এর মান 140 এবং এই সি যদি বলে এভারেজ কস্ট, এই দেখো এভারেজ কস্ট রাখানো হচ্ছে E3 বিন্দুতে 23, তাহলে 23 আমরা এখানে বসাই দিই, তাহলে গুণ করে দাও একটু কত হয় দেখো তো, এই দুটো গুণ করো 140 ইন্টু 23, হ্যাঁ 140 ইন্টু 23, তার মানে হবে 3220, তার মানে আমাদের এখানে আয় হয়েছে না ব্যয় হয়েছে, মানে সরি আয় বেশি হয়েছে নাকি ব্যয় বেশি হয়েছে দেখো তো। আয় হয়েছে আমাদের 2800, ব্যয় হয়েছে আমাদের 3220, তার মানে এখানে কি হয়েছে আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েছে। তো এখানে আমরা যদি মুনাফা বের করি, চলো মুনাফা বের করি। তুমি চাইলে ক্ষতি দিয়েও লিখতে পারবা, ক্ষতি দিয়ে লিখলে তখন উল্টা সূত্র ইউজ করবা। ক্ষতি দিয়ে লিখলে টিসি মাইনাস টিসি টিআর লিখবা, আর মুনাফা দিয়ে লিখলে টিআর মাইনাস টিসি লিখবা। তো মুনাফা যদি আমরা বের করি, মুনাফা সমান আমরা লিখতে পারি টিআর মাইনাস টিসি, মানে আয় থেকে ব্যয় বাদ দিব, মুনাফা বের করবো। আয় হচ্ছে 2800 এবং ব্যয় হয়েছে আমাদের 3220, তাহলে আমাদের মুনাফা কত বের হবে, মুনাফা হচ্ছে মাইনাস বের হবে। 2800 থেকে তুমি যদি 3220 বাদ দাও, 2800 থেকে যদি 3220 কি দাও বাদ দাও, মানে আনসার বের হবে -420। এটা হচ্ছে আমাদের কি ক্ষতির পরিমাণ। ক্ষতি কেন, কারণ মুনাফা যেহেতু ঋণাত্মক আসছে, তার মানে কি হয়েছে ক্ষতি হয়েছে। আর যদি ক্ষতি হয় এরকম মুনাফা যদি ঋণাত্মক আসে, সেটাকে আমরা বলি ক্ষতি স্বীকার করে ভারসাম্য, সেটাকে আমরা কি বলি ক্ষতি স্বীকার করে ভারসাম্য বলে থাকি। আমরা কি বলছি বলো, আমরা এখানে ক্ষতির পরিমাণ মুনাফার পরিমাণ বের করছি, মোট আয় থেকে মোট ব্যয় বের করলে আমাদের আনসার আসে -420, তার মানে এখানে ক্ষতি হয়েছে, লাভ হয়নি। তাহলে আমরা বলবো এখানে যে আমাদের ক্ষতি স্বীকার করে ভারসাম্য হয়েছে। একজন বলছে E3 মানে কি, এখানে কোনো কিছু না, E3 মানে হচ্ছে জাস্ট বিন্দুগুলোর নাম এক্সট্রা না দিয়ে E1 E2 E3 দিচ্ছে, এটা কোনো বিষয় না। তোমার কথা তোমাদের ক্লাসে 5 জন রাকিব আছে, আমরা কি বলি রাকিব 1, রাকিব 2, রাকিব 3, রাকিব 4, তার মানে কি তার নাম চেঞ্জ হয়ে গেছে, তার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমরা এটা চিহ্নিত করতেছি তাকে আলাদা করে, এটাই আর কিছু না। হ্যাঁ, তাহলে আমরা বলবো এটা ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করছে। এখানে 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে উদ্দীপকে এসি রেখা E2 বিন্দু দিয়ে গমন করলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো। অর্থাৎ এই E2 দিয়ে গেলে, E2 মানে কোনটা, এই যেটা এই ভারসাম্য দিয়ে, তার মানে এসি রেখাটা এদিক দিয়ে যাবে, ঠিক আছে, তাহলে কি প্রভাব পড়বে, তাহলে দেখো দেখাটা কি হবে। তাহলে আমরা এখানে যদি একটু কারেকশন করি, মানে এটা যদি আমরা চিত্রটা যদি 4 নম্বরের জন্য করি, তাহলে কি হবে, আমি আবার করতেছি 4 নম্বরের জন্য চিত্রটা, চলো আমরা করে ফেলি 4 নম্বরের জন্য। তাহলে এখানে এগুলো আমি মুছতেছি না, সূত্র ঠিক রাখতেছি, আমরা এগুলো নাম হচ্ছে করতে পারবো। চলো আমি উপরের চিত্রটা আবার করে দিচ্ছি। তাহলে আমাদেরকে বলছে এসি রেখাটা যদি E2 বিন্দু দিয়ে যায় কেমন, তাহলে আমরা 4 নাম্বার করতেছি। চলো আমরা যদি বলি এসি রেখাটা, হ্যাঁ এসি রেখাটা যদি E2 বিন্দু দিয়ে যায়, তাহলে হবে এরকম চিত্রটা। তো এটা হচ্ছে কিউ, উপর হবে পি আর সি, এটা যদি হয় এ আর রেখা, ঠিক আছে, আর এম আর রেখা হবে এরকম, এটা যদি হয় এম আর রেখা, ওকে, আর এটা হচ্ছে এম সি রেখা, এম আর এবং এম সি যেখানে মিলিত হয় সেখানে আমাদের কি হয় ভারসাম্য হয়। এই ভারসাম্যটা নিচের দিকে আসলে সেটা হচ্ছে 140 লেখা আছে, ওকে ফাইন। আর এখান থেকে যদি এআর বলা যাও, সেই এআর এর মান হচ্ছে E2, এই যেটা বলছে আমরা E2 সেই বিন্দুটা এটা। আর হচ্ছে E2 অবস্থা আমাদের মানটা এখানে দেওয়া আছে 20, মানে এআর এর মান হচ্ছে 20। ওকে, এখানে এবিসিটাও করে ফেলি, এবিসিটা হচ্ছে এরকম, হ্যাঁ এবিসিটা হচ্ছে এরকম দিচ্ছে, এবিসিটা এরকম, এবিসি এসিটা পরে করতেছি, এবিসিটার মান হচ্ছে এখানে E3 বিন্দুতে, এবং সেই মানটা হচ্ছে 18 দেওয়া আছে, এই যে 18 দেওয়া আছে, 18 বলে লিখে দিলাম। এখানে বলছে, এখন দেখো এখানে কি বলছে, এখানে আমাদেরকে বলছে যদি আমাদের এই এসি রেখাটা যদি কি হয় এই E2 বিন্দু দিয়ে যায়, তার মানে এই E2 উপর দিয়ে না, E2 বিন্দু দিয়ে যদি যায় এসি রেখাটা, তাহলে এরকম হবে, এসি রেখা নিচে নামবে E2 বিন্দুকে স্পর্শ করবে, নামবে এমসি বরাবর এসে উপর দিকে যাবে। এটা হচ্ছে আমাদের এসি রেখা। এটা কথা বলতেছিল যে এসি রেখাটা যদি E2 বিন্দু দিয়ে যায়, উপর দিয়ে না গিয়ে এখান দিয়ে না গিয়ে যদি এখান দিয়ে যায়, তাহলে কি হবে, তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারসাম্য অবস্থায় আমাদের এআর এর মান যত, এসির মানও কি হয়ে যাচ্ছে তত হয়ে যাচ্ছে। তো এখানে মুনাফা বের করতে পারবে না তোমরা, মুনাফা কি বের করতে পারবা, একটু বলো তো আমাকে, এখানে কি মুনাফা বের করা যাবে, একটু বলো সবাই, সূত্র এগুলো ঠিক থাকবে কেমন। তাহলে আমরা মুনাফা বের করে ফেলি, চলো মুনাফা আমরা করে ফেলি। এটা হচ্ছে কিউ ইন্টু এআর, কিউ ইন্টু এসি হবে, তো কিউ ইন্টু এআর বলো, মুনাফা বের করতে পারবা, আমরা কি মুনাফা বের করতে পারবো একটু বলো তো। ইয়েস, জাকির বলছে তাহলে মুনাফা শূন্য হবে। হ্যাঁ, যেহেতু এআর এবং এসি কি হয়ে গেছে সমান হয়ে গেছে, তার মানে এখানে মুনাফা 0 হবে, এটা আমরা বুঝতেছি, কিন্তু আমাদের করে দেখাইতে হবে পরীক্ষায়,
ঠিক আছে, তাহলে মোট আয় বের করবো আমরা কিউ ইনটু এয়ার। কিউ মানে হচ্ছে 140 আর এর মানে হচ্ছে এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ হচ্ছে এখানে কত, এভারেজ রেভিনিউ ই2 বিন্দুতে, দেখো এভারেজ রেভিনিউ ই2 বিন্দুতে 20 বসা দিলাম, তাহলে আনসার হচ্ছে 14 গুণ 28, তার মানে 2800 হচ্ছে এখানে মোট আয়। আর মোট ব্যয় সেম, কিউ ইনটু এসি। কিউ মানে 140 আর এসি মানে কত, এসি মানও সেম, এই ভারসাম্যস্থ এসি মানে হচ্ছে 20 বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটা হবে 2800 হবে। তাহলে আমরা 2800 থেকে 2800 কে দিব, বাদ দিয়ে দিব। তো 2800 থেকে 100 বাদ দিলে আনসার হবে 2800 মাইনাস 2800, দ্যাট মিনস আমাদের আনসার হবে 2800 থেকে 2800 বিয়োগ করলে আনসার হবে 0। এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ 0 হবে। চিত্রটা বুঝতে পারলাম না, তুমি একটা কাজ করি, আমাদের ইউটিউবের আগের ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে, না হলে তুমি বুঝতে পারবে না। তুমি যদি এই চ্যাপ্টারের উপর আগের ক্লাস নাই করা থাকে তাহলে তুমি কেমনে বুঝবা, কেমন, তোমাকে আগের ক্লাস করা থাকতে হবে এই চ্যাপ্টারের উপর, তাহলে তুমি ভালো বুঝবা। বুঝতে পারছি? তাহলে যেহেতু এখানে মুনাফার পরিমাণ শূন্য আসছে, তাহলে আমরা বলবো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করেছে, ঠিক আছে, যদি আমাদের এই রেখাটা E3 না হয়ে E2 বিন্দু দিয়ে যায়। চলে আসি আমরা এর পরবর্তী, আমরা ম্যাথে চলে আসি। এর পরবর্তী ম্যাথে এখানে একটা চিত্র দিচ্ছে, সেম একটা চিত্র দিচ্ছে। তো এখানে এটা ভয় পাওয়ার দরকার নেই, এস এস দেখে ভয় পাওয়ার দরকার নেই। এস মানে হচ্ছে শর্ট টার্ম বোঝাচ্ছে, স্বল্পকালীন বোঝাচ্ছে। এস এস মানে শর্ট টার্ম এভারেজ কস্ট, এস এন সি মানে হচ্ছে শর্ট টার্ম মার্জিনাল কস্ট। এটাই ভয় পাওয়ার দরকার নেই, এসি আর এমসি কথা বলতেছে। ওকে, তা আমাদের বলছে এখানে প্রশ্নের মধ্যে কি বলছে, প্রথম বলছে মনস্তনি কি, মন মানে এক আর স্তনি মানে হচ্ছে ক্রেতা। একটু আগে তোমাদেরকে বলছি মন মানে এক আর স্তনি মানে হচ্ছে ক্রেতা, একজন ক্রেতা বাজারকে আমরা বলি মনস্তনি মার্কেট। এগুলোকে আবার মনপোষণী বলবো না, মনস্তনি বলবা। তো মনস্তনি মানে হচ্ছে একজন ক্রেতার বাজার। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যেখানে ক্রেতা দামকে নির্ধারণ করে বা ক্রেতা এখানে কি স্বাধীন, ক্রেতায় দাম নির্ধারণ করে, বিক্রেতা এখানে দাম নির্ধারণ করতে পারে না, এটা হচ্ছে মনস্তনি মার্কেট যেখানে একজন ক্রেতা থাকে। দুই নম্বর বলছে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? কারণ পূর্ণ প্রতিযোগিতার মধ্যে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটা নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করে এবং দামটা ক্রেতা এবং বিক্রেতা কেউ নির্ধারণ করতে পারে না। যেহেতু অসংখ্য বিক্রেতা থাকে, এক্ষেত্রে দামটা ডিমান্ড এবং সাপ্লাই মাধ্যমে নির্ধারণ হয় এবং দামটা সবাইকে মেনে নিতে হয়। অর্থাৎ ক্রেতাও এখানে দামটা মেনে নেয় পণ্য কেনার সময়, বিক্রেতাও এখানে দামটা মেনে নেয়, ডিমান্ড এবং সাপ্লাই মাধ্যমে দামটা নির্ধারণ হয়। এখানে কেউ কি করে না, দামকে সৃষ্টি করতে পারে না, সেটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাই এই বাজারকে বলা হয় পূর্ণ বাজারে দাম গ্রহীতার বাজার বলা হয়, কারণ এখানে দাম সবাই গ্রহণ করে, ক্রেতাও গ্রহণ করে বিক্রেতাও গ্রহণ করে, কেউ এখানে দাম সৃষ্টি করতে পারে না। অন্যদিকে অপূর্ণ বাজারকে বা একচেটিয়া বাজারকে আমরা বলে থাকি দাম প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী বলা হয়ে থাকে অপূর্ণ বাজারকে। আর পূর্ণ বাজারকে আমরা কি বলি, প্রাইস টেকার বা দাম গ্রহীতার। আর একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা বলি প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী বলা হয়ে থাকে। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা চলে আসি 3 নাম্বারটা। 3 নম্বর বলছে উদ্দীপক হতে ফার্মের মুনাফা নির্ণয় করে। এখান থেকে মুনাফা বের করতে বলছে, তোমরা পারবে না, এখান থেকে মুনাফা বের করতে পারবে না। এখানে দেখো এখানে কিন্তু প্রতীক দিছে, সংখ্যা দেয় নাই, কিন্তু প্রতীক দিলে কিন্তু অন্যভাবে করতে হয়। চলো আমরা এটা একটা দেখাই দিই, প্রতীক দিলে কেমনে করতে হয়। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। দেখো আমরা প্রতীক দিলে কেমনে মুনাফা বের করবো 3 নাম্বারটা। এখানেও সেম সূত্র ঠিক থাকবে। সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে প্রথমে মোট আয় বের করবা, মোট আয়। আর মোট আয় সূত্র কি, মোট আয় সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে কিউ ইনটু এআর, কিউ ইনটু কি বলো এআর। তাহলে আমরা একটু মানটা বসাই দিই। দেখো কিউ মানে কোয়ান্টিটি, কিন্তু এখানে কোয়ান্টিটির পরিমাণটা এক্স্যাক্টলি সংখ্যা দেওয়া নাই। সংখ্যা দেওয়া না থাকলে কিভাবে চিন্তা করবে জানো, সংখ্যা দেওয়া না থাকলে চিন্তা করবে যে এখানে উৎপাদনের পরিমাণ 0 থেকে কিউ পর্যন্ত, এই 0 থেকে কিউ পর্যন্ত হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ। তখন এখানে সংখ্যাটা না বলে কি বলবা, 0 থেকে কিউ পর্যন্ত আমাদের কিসের পরিমাণ, 0 থেকে কিউ পর্যন্ত হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ। তাহলে আমরা 0 থেকে কিউ পর্যন্ত উৎপাদনের পরিমাণটা যদি এখানে বসাই দিই, কিউ মানে হচ্ছে 0 থেকে কিউ, ওকে, আর ইনটু দিলাম ইনটু এভারেজ রেভিনিউ। দেখো এই যে এভারেজ রেভিনিউ এফ বিন্দুতে P1 পরিমাণ, P1 মানে এখানে একটা সংখ্যা থাকে কিন্তু এখানে সংখ্যা নেই, তার মানে সংখ্যা না থাকে মানে 0 থেকে P1 পরিমাণ। তাহলে এখানে 0 থেকে P1 হচ্ছে আমাদের 0 থেকে P1 বা O থেকে P1 পরিমাণ, এটাকে O থেকে P1 বলা যায়। তো O থেকে P1 বা 0 থেকে P1 হচ্ছে আমাদের এভারেজ রেভিনিউ এফ বিন্দুতে P1 পর্যন্ত, তার মানে 0 থেকে P1 পর্যন্ত। সো দেখো এখানে একটু এবং এখানে একটু যদি আমরা গুণ করে দিই, এই দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করে দেওয়া হয় তাহলে এই পুরো জায়গার ক্ষেত্রফল পাওয়া যায়। আমরা গুণ করতেছি কিন্তু দেখছো, তাহলে 0 থেকে কিউ আর 0 থেকে P1 পর্যন্ত যদি গুণ করে দাও তাহলে এই পুরো জায়গার ক্ষেত্রফল পাওয়া যাবে। পুরো জায়গার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে কি হবে, 0 P1 F E Q, সরি 0 P1 F Q, এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, মোট আয়ের পরিমাণ। তাহলে লিখে ফেলি এই পুরো জায়গার ক্ষেত্রফল বলবা, এখান থেকে একটু এখান থেকে যদি গুণ করে দেওয়া হয় 0, ঘড়ি কাটার মতো এক পাশ থেকে বলে আসবা 0 P1 F Q,
0p1f/q, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। 0, তারপর হচ্ছে p1 এবং হচ্ছে f, আর এটা কি বলো q, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। অন্যদিকে আমরা সরি মোট আয়ের পরিমাণ, যদি আমরা মোট ব্যয় বের করি, মোট ব্যয় যেটাকে বলা হয় টোটাল কস্ট, সেটা হচ্ছে কি q ইনটু কি হবে, q ইনটু ac হবে। তো q মানে কোয়ান্টিটি, q মানে কোয়ান্টিটি, q মানে এখানে কি বলো কোয়ান্টিটি, কোয়ান্টিটির পরিমাণ এখানে কত, কোয়ান্টিটি হচ্ছে এখানে দেখো কোয়ান্টিটির পরিমাণ আগের মতো 0 থেকে q, তো 0 থেকে q হচ্ছে আমাদের কোয়ান্টিটি, এবং এভারেজ কস্ট দেখো, এই যে এভারেজ কস্ট এসএসসি মানে শর্ট টার্ম এভারেজ কস্ট, সেই মানটা হচ্ছে জি বিন্দুতে পি পর্যন্ত। তার মানে আমাদের এখানে এভারেজ কস্ট যদি আমি বলি, সেই এভারেজ কস্টের মান হচ্ছে 0 থেকে পি পর্যন্ত। এই যে এভারেজ কস্ট জি বিন্দুতে পি পর্যন্ত, তার মানে 0 থেকে পি পর্যন্ত হচ্ছে এভারেজ কস্ট, 0 থেকে পি পর্যন্ত হচ্ছে এভারেজ কস্ট, 0p কেমন। তাহলে আমি যদি গুণ করে দিই এই জায়গাটা এবং এই এখান থেকে একটু পর্যন্ত যদি গুণ করে দেওয়া হয়, তাহলে এই নিচের অংশটা ক্ষেত্রফল পাওয়া যাবে। নিচের অংশটার নাম বলো 0pgq, 0pgq, এটা হচ্ছে আমাদের নিচের অংশটা ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো 0p, তারপর হচ্ছে g and হচ্ছে q, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে মুনাফা বের করি, চলো মুনাফা বের করি। মুনাফা, তো মুনাফার সূত্র কি, মুনাফার সূত্র হচ্ছে tr মাইনাস tc। তো tr মানে দেখো এই জায়গাটা হচ্ছে tr, 0p1f/q, এটা হচ্ছে tr, আর tc হচ্ছে এটা 0pgq। এটা দেখে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো আমি যদি বলি, ভালো করে শুনবো আমার কথা, আমি যদি বলি এখানে যে আমাদের মোট আয় হয়েছে, এই বড় জায়গাটা হচ্ছে মোট আয় হয়েছে 0p1f/q, দেখো 0p1f/q হচ্ছে মোট আয়, আর মোট ব্যয় হচ্ছে এই নিচের অংশটা হচ্ছে মোট ব্যয় হয়েছে। নিচের অংশটা মানে কতটুক, এইখান থেকে এইটুকু পর্যন্ত, এটা হচ্ছে মোট ব্যয় হয়েছে। তাহলে দেখো মোট আয় হয়েছে বড় লাল জায়গাটা, আর মোট ব্যয় হয়েছে এই নিচের অংশটা মোট ব্যয়। তাহলে বড় জায়গা থেকে যদি নিচের জায়গাটা তুমি বিয়োগ দিয়ে দাও, বড় জায়গা থেকে নিচের জায়গাটা বিয়োগ দিয়ে দিলে বাঁচবে কোনটা, এক্সট্রা কোনটা থাকবে, এই উপর অংশটা না। তাহলে এটাই হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। এটার নাম বলো, এক পাশ থেকে বলে আসবা, p1 f এবং g, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। কিসের পরিমাণ বলো তো? তাহলে আমরা বের করতেছি, আমরা এই বড় জায়গা থেকে নিচের জায়গাটা তুমি যদি বাদ দাও, তাহলে এই উপরের জায়গাটা বাঁচবে, উপরের জায়গাটার নাম বলবা p1 f এবং g। তাহলে এখানে আমরা লিখতে পারি মুনাফা হচ্ছে, আবার 0 থেকে 0 বিয়োগ করতে যায় না, এটা ওই জায়গা থেকে নিচের জায়গাটা বাদ দিলে উপরের জায়গাটা থাকবে, উপরের জায়গাটার নাম হচ্ছে p, হ্যাঁ উপর জায়গাটা আমরা একটু নাম বসাই দিই, উপর জায়গাটার নাম হচ্ছে এখানে p1, হ্যাঁ উপর জায়গাটার নাম হচ্ছে হ্যাঁ p1, তারপর হচ্ছে f এবং হচ্ছে g, এই যে g, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। ক্লিয়ার? তারপরে এখানে অস্বাভাবিক মুনাফা হয়েছে, কারণ আয় বেশি ব্যয় কম, অতিরিক্ত এখানে আয় হয়েছে এই জায়গাটা, সেটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ বের হয়েছে, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আমরা কি বুঝছি? পারবো? একটু বলো তো পারবে কিনা। তাহলে আমরা এখানে কি করেছি, মুনাফা বের করেছি প্রতীক দিয়ে। ওকে ফাইন। 4 নম্বর মধ্যে বলছে উদ্দীপক লিখিত মুনাফা কি সকল ক্ষেত্রে অর্জন করা সম্ভব না, এটা স্বল্পকালে আমরা এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন করছি, কিন্তু সবসময় যে অস্বাভাবিক মুনাফা হবে এমন কিন্তু না। অনেক সময় দেখা যাবে স্বাভাবিক মুনাফা, যখন আমাদের এই রেখাটা এই এআর দিয়ে যাবে তখন হবে স্বাভাবিক মুনাফা, আর যদি এর উপর দিয়ে যায় তখন হবে কি ক্ষতি স্বীকার করে ভারসাম্য হবে। কেমন? তাহলে সবসময় যে এটা মুনাফা হবে এমন না, অনেক সময় কি হইতে পারে, স্বাভাবিক মুনাফা হইতে পারে, বা ক্ষতি স্বীকার করে ভারসাম্য কিন্তু হইতে পারে। পারবো আমরা? ফার্স্ট বলছে আরেকবার বুঝে দেন ভাইয়া, তুমি আরেকটু ক্লাস দেখে নিও, মানে মূল ক্লাস আগে দেখবা, এই ক্লাস দেখলে তুমি বুঝবে না যদি তোমার এই চ্যাপ্টারের উপর বেসিক ক্লিয়ার না থাকে। এই চ্যাপ্টারের উপর বেসিক ক্লাসগুলো দেখে নাও, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একটু কষ্ট করে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা ইউটিউবে আছে। কেমন? মাহিন ইসলাম বলছে ভাইয়া আর একটু বুঝে দেন। আর কি বুঝাইতাম, এখানে তোমাকে বুঝতে হবে মেইনলি হচ্ছে মোট আয় এবং মোট ব্যয়টা বুঝতে হবে। কেমন? মোট আয়টা মোট ব্যয়টা আমি যদি বলি, আবার দেখো আবার বোঝা দিচ্ছি, মোট আয়টা হচ্ছে এখানে কিউ ইন্টু এআর, কিউ মানে এখানে যেহেতু উৎপাদনের পরিমাণ সরাসরি সংখ্যা নাই, তার মানে এখান থেকে একটু পর্যন্ত উৎপাদন করতেছি, তো 0 থেকে k0 লিখলাম। আর যদি বলি এআর এর মান হচ্ছে, দেখো এই যে ভারসাম্য অবস্থা, এআর এর মান হচ্ছে f বিন্দুতে p1 পরিমাণ, p1 মানে হচ্ছে 0 থেকে p1, তাহলে লিখছি 0 থেকে p1। তাহলে এই নিচের অংশটা এবং এই উপর অংশটা যদি গুণ করে দাও, 0 থেকে p1, 0 থেকে q0, এই জায়গাটা যদি গুণ করে দাও, মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দাও, এই পুরো জায়গাটা ক্ষেত্রফল পাবা। তুমি সেটা ঘড়ির কাঁটার মতো এক পাশ থেকে বলে আসবা, 0
P1F Q, তাহলে লিখছি 0 P1F Q, এটা হচ্ছে মোট আয়। আর মোট বাই কি সেম প্রসেস, Q ইন্টু এসি। Q মানে এখানে 0 থেকে Q0, এই যেটা লিখলাম। আর এসি মানে হচ্ছে এই দেখো, এসি মান হচ্ছে আমাদের জি বিন্দুতে পি পর্যন্ত। তার মানে আমাদের এখানে, হ্যাঁ তার মানে আমাদের এখানে উৎপাদনের পরিমাণ আগের মধ্যে আছে, উৎপাদনের পরিমাণ আগের মধ্যে আছে, কিন্তু আমাদের কস্ট কিন্তু 0 থেকে পি পর্যন্ত, 0 থেকে পি পর্যন্ত। তা আমরা যদি এটার সাথে যদি গুণ করে দিই, তাহলে এই নিচে জায়গাটা ক্ষেত্রফল পাবো। নিচে জায়গাটা ক্ষেত্রফল কি 0 পি জি কিউ, 0 পি জি কিউ, এটা হচ্ছে মোট ব্যয়। তাহলে আমরা এখন মনে বের করবো, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে দিবা, অর্থাৎ বড় জায়গা থেকে নিচের জায়গাটা যদি বাদ দাও, এই উপরের জায়গাটা পাবা। এই উপরের জায়গাটার নাম বলতে হবে এক পাশ থেকে, P1F G, এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ বের হবে। বড় জায়গা হচ্ছে আয়, নিচের জায়গা হচ্ছে ব্যয়, তাহলে এটা হচ্ছে মুনাফা উপরেরটা, আয় থেকে বাইরে বাদ দিলে। হ্যাঁ ভাই আরেকবার বুঝে দেন। ফজল আক্তার বলতেছে কমেন্ট দেখেন না কেন? এই যে কমেন্ট দেখলাম। ভাইয়া টেস্ট এক্সাম শেষে হলো না, রুটিন দিয়ে দিতে। হ্যাঁ এটাই তো হবে, তাই না? টেস্ট এক্সাম শেষ হওয়ার আগে তো রুটিন দিয়ে দিবে, তোমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে সবসময়, কেমন? সো আমরা ক্লাসটা শেষ করতেছি। আমরা আজকে 3টা কোশ্চেন এখানে সলভ করলাম, তোমরা বাসায় সলভ করবা, আশা করি এই টাইপসের কোশ্চেনে থাকে প্রত্যেক সময় এই বাজাজ অধ্যায় থেকে। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় প্রথম পত্রে আমরা 9 মধ্যে আলোচনা করবো নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে। সো এই আর কি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং রুটিন হচ্ছে আমাদের পড়ালেখা পেজে দেওয়া আছে, আর হচ্ছে আমরা পোস্টও করে থাকি যখন ক্লাস হয় সেদিনেই। তো তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, এই আর কি। আর যারা অ্যাডমিশন টেস্টের ইংলিশ ক্লাস করতে চাচ্ছ, অর্থাৎ আজকে অ্যাডমিশন ইংলিশের তোমাদের সিইউ স্পেশাল ইংলিশ ক্লাস হবে, তো সেই ক্লাসে তোমরা জয়েন করবে, একটু পরে ক্লাস শুরু হবে। যারা যারা 24-এর আছে আর কি, তারা জয়েন করবে। তোমরা চাইলে ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একটু পরে ক্লাসটা শুরু হবে। সবাই যতক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।